স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এবং অনলাইনে যুক্ত হচ্ছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশ, আপনাকেও স্বাগত জানাচ্ছি জার্নালে। দর্শক, বিভিন্ন সময় আমরা যে পর্যালোচনাগুলো করি, অতিথিরা পর্যায়ক্রমে সেসব খবরের সঙ্গে সংশ্লিষ্ট অতিথিরা যুক্ত হবেন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজকে, বিশেষ করে অনেকগুলো বড় খবর আছে, যেটা শুরুতে আমরা আসলে টকিং পয়েন্ট হিসেবে রেখেছি, সেটা নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না। আজকে রহমানুল মাসুদ বলেছেন এটা সাংবাদিকদের জন্য যে আচরণবিধি নির্বাচনে, সেটি বিষয়ে তিনি বসেছিলেন। ইলেকশন মানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, যারা ইসি রিপোর্টিং ব্রিফ করেন তাদের সঙ্গে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় ঢুকতে চাই, একটু কথা বলতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের। আজকে সারাদিনই এটা খবর ছিল। আমরা এই পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই নির্বাচন সংস্কার ব্যবস্থার যে কমিশন, সেই কমিশনের সদস্য জনাব আব্দুল আলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। শুরুতে একটু মন্তব্য জানি যে মানে পর্যবেক্ষক দল এবং বিদেশি সাংবাদিক এবং গণমাধ্যমের সামনে যে নীতিমালা আসলে সাংবাদিকদের জন্য এখন রাখা হয়েছে, এটার আসলে কোনো প্রভাব পড়বে বলে দেখেন কিনা? কারণ সেখানে বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ঢুকতে হবে, 10 মিনিট থাকতে পারবেন, সর্বোচ্চ 2 জন থাকতে পারবেন, ইত্যাদি। এগুলো আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন রাখবে কিনা? ধন্যবাদ। নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের আপনি যতটা এক্সেস দিবেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা তত বাড়বে। অর্থাৎ আমরা যে জায়গাটুকুতে ভোট দেই, যেটাকে আমরা গোপন কক্ষ বা মার্কিং প্লেস বলে থাকি, এই জায়গাটুকু বাদ দিয়ে যত বেশি অ্যাক্সেস দেওয়া হবে, যত বেশি মনিটরিং থাকবে, তত বেশি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং এটা করে মানুষের বা অংশীদারদের আস্থা বেশি হবে। আপনি যদি ধরুন যে একটা কেন্দ্রে একজন সাংবাদিক বা একাধিক সাংবাদিক খবর পেল যে ওই কেন্দ্রে জাল ভোট হচ্ছে কিংবা কোনো অনিয়ম হচ্ছে, তখন কিন্তু সেখানে একজন সাংবাদিক যাবে না। খুব স্বাভাবিকভাবে একাধিক সাংবাদিক ওই কেন্দ্রের খবর সংগ্রহ করার জন্য সেখানে ছুটে যাবেন। কাজে আপনি যদি 1জন বা 2জন সাংবাদিকের জন্য এটাকে রেস্ট্রিক্ট করে দেন, তখন কিন্তু আর অন্যরা খবর সংগ্রহ করতে পারবে না। এক ধরনের রেস্ট্রিকশন থাকবে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। জি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি একটু মেহেদী হাসান পলাশ, আপনাকেও আমি একটু যুক্ত করতে চাই। আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে সেটা একটু যুক্ত করবেন। সেই মন্তব্যটা আসলে আমরা আলোচনাটা এভাবে করতে চাই। ফয়েজ আহমদ, আপনিও মন্তব্য, আলোচনা বা প্রশ্ন এটা করতে পারেন, মানে যে কেউ যে কাউকে প্রশ্ন করতে পারেন। আমরা একটু আলোচনাটা এভাবে এগিয়ে নিলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ আপনাকে আমাকে ৭১ জার্নালে যুক্ত করার জন্য। প্রথমত যে বিষয়টা, যে বর্তমান যে সরকার আছে, সেই সরকার তো এই আগামী নির্বাচনে কোনো পার্টিনেন্ট না, তারা কোনো পক্ষ না, বা তাদের কোনো দল থাকছে না। কাজেই নির্বাচন সাধারণত যেটা হয় যে একটি নির্বাচিত সরকার বা একটি দলীয় সরকারের আন্ডারে যখন নির্বাচন হয়, তারা যখন ওই নির্বাচনে অংশ নেয়, তারা নানা ধরনের ফন্দি ফিকির করতে থাকে তাদের নির্বাচন তাদের পক্ষে নেয়ার জন্য। যেহেতু এই সরকার একটা অন্তর্বর্তী সরকার এবং কোনো দলের সরকার না, তো কাজেই তাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা বা সর্বোচ্চ আন্তরিকতা থাকবে নির্বাচনটাকে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ করে নিজেদের সুনাম, নিজেদের সুখ্যাতি অর্জন করা। এতে কোনো আমি অসুবিধার কোনো জায়গায় দেখি না। কিন্তু যেই প্রক্রিয়াটা এখানে এসছে,
একজন বা দুইজন ঢুকলেন, তারপরে আবার আরেকজন ঢুকবেন, তো যিনি প্রথম ঢুকবেন তিনি যে ফুটেজটা পাবেন, পরে কিন্তু আবার যারা যাবেন তারা কিন্তু ওইটা নিতে পারবেন না। কাজে ওইটাতে কিন্তু আরেক ধরনের মানে কেওয়াস সৃষ্টি হবে নির্বাচন কেন্দ্রে। তো কে আগে সেই যাবেন, মানে বিষয়- একটা খবর পাওয়ার পরে যেরকম হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, একজন গেলেন, তখন যখন সাংবাদিকরা গেলেন বাকিরা সবাই কিন্তু ইনসিডেন্ট জেনে গেলেন, মিডিয়ার ক্যামেরা দেখে সবাই মানে সরে গেলেন বা অন্য কিছু হয়ে গেল, তখন তো আর পরে যিনি গেলেন তিনি তো আর ওই মোমেন্টটা পেলেন না। এটা তো একজন সাংবাদিকের জন্য কখনোই কাঙ্ক্ষিত হতে পারেন না যিনি পরে যাবেন। হ্যাঁ, তো আবার কাজেই এটা কিন্তু প্রিজাইডিং একটা অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিতে গেলে তাকে তো কেন্দ্রের ভিতরে ঢুকতে হবে, নাহলে কেন্দ্রের প্রিজাইডিং বাইরে থেকে অফিসারের কাছ কারো থেকে- মাধ্যমে মেসেজ দিতে হবে। সেই সময় তো আসলে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে অনুমতি নিতে গেলে যেটা হয়, প্রিজাইডিং অফিসার এই সাংবাদিক এসেছে, সাংবাদিকের সবাই সাবধান হও, ওই যে বিষয়টা আছে, মানে যে মোমেন্টটা একজন সাংবাদিক ধরতে চায় বা দেশবাসীকে দেখাতে চায়, তো সেইটা কিন্তু তার পক্ষে দেখানো সম্ভব না। জি, আমি একটু আর ফয়েজ আহমদ আপনাকে আরেকটা একটু আমি যুক্ত শেষ করি। কথাটা বলি, হ্যাঁ। ওনারা যে এই প্রক্রিয়াটা করছেন সেটা আমার মনে হয় যে ওনারা বর্তমান বাস্তবতাটাকে অস্বীকার করছেন। কারণ এখন কিন্তু সবার হাতে মোবাইল ফোন থাকে, নির্বাচনে যখন ভোট দিতে যাবে সবাই কিন্তু মোবাইল ফোন সাথে নিয়ে যাবে। জি। ওনারা শুধু মিডিয়াকে নিষিদ্ধ করছেন, কিন্তু প্রত্যেকেই তো তার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সে কিন্তু আপলোড করে দেবে। হ্যাঁ, মানে তখন সেই তো ক্ষেত্রে মিডিয়ারই ক্রেডিবিলিটি মানে মিডিয়ার credibility নেমে যাবে। কথা ফয়েজ যে- আহমদ, আমি একটু ফয়েজ আহমদকে আপনার কাছে ফিরবো, আমি আসবো, হাতে সময় আছে। ফয়েজ আহমদ, মানে না, দেখুন, এটা প্রতিটি নির্বাচনেই আমাদের জাতীয় নির্বাচনগুলির যদি আমরা অতীতের ট্রেডিশনও দেখি, নির্বাচনে সুনির্দিষ্টভাবে কয়েকটি নীতিমালা এই সংক্রান্ত। এর মধ্যে ধরুন একটি হচ্ছে সাংবাদিকদের জন্য নীতিমালা, একটি বিদেশি সাংবাদিকদের নীতিমালা হয়, এবং পর্যবেক্ষক যারা থাকেন তাদের জন্য একটি নীতিমালা হয়। বর্তমান সময়ে এই যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা হচ্ছে যে নির্বাচন একটি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা মাথায় রেখেই যাবতীয় নীতিমালা বা পর্যবেক্ষক অনুমোদন, তাদের নিবন্ধন দেয়া, এই কাজগুলি করা হচ্ছে। এখন মুশকিল হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্রগুলি হয়, আমাদের এই ভোট কেন্দ্রে আসলে এক ধরনের এটা নিশ্চয়তা তৈরি করতে হবে যে ভোটারদের জন্য নির্বিঘ্নে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন আমাদের যে বিপুল সংখ্যক গণমাধ্যম, একটা জায়গায় আপনি জেনারেলি চিন্তা করেন, মানে এটা কিন্তু কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি বা অ্যাবনর্মাল কিছু ঘটে গেল কেন্দ্রে, সে জায়গায় একটা মারামারি বা একটা অনিয়মের ঘটনা সে কেন্দ্রে, সেটার হিসাবটাই টোটালি ডিফারেন্ট। যে জায়গাটায় চাচ্ছে যে একটি শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরকম কেন্দ্রগুলিতে যেন সাংবাদিকরা প্রবেশ করুক, সবাই প্রবেশ করুক, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তারা থাকুক, কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হোক। আদারওয়াইজ আপনি যদি দেখেন একসঙ্গে আমাদের শুধু যদি টেলিভিশন আপনি চিন্তা করেন, যদি 30টি টেলিভিশনের ক্যামেরা এবং রিপোর্টার একসঙ্গে একটি কেন্দ্রে ঢুকে পড়ে, এটার অবস্থাটা কি দাঁড়াবে? আগের নির্বাচনগুলোতেও তো এত সংখ্যক গণমাধ্যমই ছিল। এত সংখ্যক গণমাধ্যম আগের নির্বাচনগুলিতে ঢুকতে পারতো না। আপনি আজকে যেই আরএফইডির সঙ্গে যে ডিসকাশনটা ইলেকশন কমিশনের হয়েছে, সেই ডিসকাশনের বিষয় কিন্তু এটাই যে আগের নির্বাচনগুলি তো একসঙ্গে এক কেন্দ্রে এত সাংবাদিক ঢোকার কোনো পারমিশন নীতিমালা অনুযায়ী ছিল না। সেই জায়গাটাকেই আরও কিভাবে ফার্নিশড করা যায়, সাংবাদিকদের জন্য অ্যাক্সেস আরও কতটা ফ্রি করা যায়, সেটা নিয়েই তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা। সেই জায়গাটা মানে মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যে কাজটা করছে, সেই জায়গায় আপনি অতীতে কখনো সাংবাদিকদেরকে সংশ্লিষ্ট করা হয়নি, এবার সেটা করা হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে সেটা নিয়ে। আপনি যে সংগঠনের কথা বলছেন আরএফইডি নেতৃবৃন্দের সঙ্গে ইলেকশন কমিশন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা, তারা কিন্তু এটা মেনে নেয়নি, মানে তারা এটা আবার রিভিউ করতে বলেছে বা তারা প্রত্যাখ্যান করেছে। এই জায়গাটাই আপনি দেখুন, এই যে মেনে না নেয়া এবং রিভিউ করতে বলা, দ্যাট ইজ যে তার অংশগ্রহণ শুরু হয়েছে, সেখানে তারা অংশগ্রহণ করছে, তাদের অপিনিয়ন দিচ্ছে, সে অপিনিয়ন মূল্যায়ন হবে, সে মূল্যায়নের ভিত্তিতেই আশা করি এটা একটা চূড়ান্ত জায়গায় হয়তো পৌঁছানো যাবে। আচ্ছা, তার মানে এটা এখনো চূড়ান্ত না, চূড়ান্তভাবে না, এই নীতিমালাগুলি শুনেন, এই নীতিমালাগুলি চূড়ান্ত বলতে কি, এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত চূড়ান্ত হওয়ার সুযোগ থাকে। আমরা যদি অতীতে খেয়াল করে দেখি যে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে নানান ধরনের, এটা একটা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এটা ইলেকশন কমিশনের পূর্ণ এখতিয়ার আছে, এই কাজটা তারা করতে পারে। সুতরাং একটা বিষয়, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও একাধিকবার বলেছেন যে আমরা একটি অনন্য নির্বাচন করতে চাই, আমরা একটি অসাধারণ নির্বাচন করতে চাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন করতে চাই, নিশ্চয়ই ইতিহাসের সেরা নির্বাচনটি আপনি গণমাধ্যমকে দূরে ঠেলে দিয়ে সম্ভব নয়। সুতরাং গণমাধ্যমকে কিভাবে আরো ইনকর্পোরেট করা যায় এই প্রক্রিয়ার সঙ্গে, সেই বিষয়টা ইলেকশন কমিশন ভেবে দেখবে অবশ্যই। জি,
জনাব আব্দুল আলিম, আপনি এই ক্ষেত্রে আসলে কি যুক্ত করবেন কি দেখেন? কোনো সাংবাদিক যদি নীতিমালা ভঙ্গ করেন মানে তাহলে কি হয়, সেটার প্র্যাকটিসটা কি, বা এটা আসলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করাকে প্রভাবিত করবে কিনা, বা মানে বিদেশি সাংবাদিকরা আসবেন, বিদেশি গণমাধ্যমগুলো আসবেন, যেহেতু এবার একটা মানে অন্যরকম প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, সেই জায়গা থেকে। না, আমরা আমরা অতীতে যেটা দেখেছি, এই যে মূলত তো গত 3টা নির্বাচনে বিদেশি সাংবাদিক বা বা বিদেশি পর্যবেক্ষক ছিলই না, আমরা যদি এভাবে দেখি। বরং নির্বাচন কমিশন আগের গুলোতে তারা সরকারি তহবিলে বিভিন্ন দেশ থেকে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা তাদেরকে দাওয়াত করে এনেছিলেন, এরকম এরকম নজির আছে। সরকারি টাকা খরচ করে, মানে মূলত যারা প্রফেশনাল পর্যবেক্ষক তাদেরকে আমরা দেখতে পাইনি গত 3টা নির্বাচনে। কিন্তু আমরা আশা করছি যে এবার নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশকে নিয়ে, এটাকে বিবেচনায় নিয়ে তারা আমাদের যে দুটো পর্যবেক্ষণ গাইডলাইন, একটা দেশীয় অর্থাৎ ডোমেস্টিক, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যবেক্ষণ গাইডলাইন, এই দুটোকে তারা রিভাইজ করেছে। এবং আমি দুটো গাইডলাইনই দেখেছি, এবং আমাদের যে সুপারিশ, সেই সুপারিশের বেশিরভাগ তারাই নিয়ে নিয়েছে। তো আমার ধারণা যে এবার বিপুল সংখ্যক পর্যবেক্ষক আমরা দেখতে পাবো। এবং আমরা গত 3টা নির্বাচনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় দেখা যেত যে সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, মনে হচ্ছে যে তারা এই যে বিদেশি পর্যবেক্ষক তাদের নিয়োগের দায়িত্বটা তাদেরকে আমরা ড্রাইভিং সিটে দেখতে পেতাম। কিন্তু এবার ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে এই সিদ্ধান্তটা চূড়ান্তভাবে ইলেকশন কমিশন নেবেন, জি। এটা অন্য কারো অধিকার নেই, এটা অন্য কারো ক্ষমতার মধ্যে থাকবে না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা দায়িত্ব হবে যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে। কাজে এরকম ভাবনা যখন হয়, তখন কিন্তু আমরা আশা করতে পারি যে এবার বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক এই আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। জি। আর আমি আগে বলেছি, যত বেশি পর্যবেক্ষক থাকবে তত বেশি কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। জি, থ্যাংক ইউ আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। মেহেদী হাসান পলাশ, আপনাকে আমি আশা করছি আমাদের এই আলোচনায় আপনি থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব এই পর্যায়ে। আমার দুজন অতিথি ফয়েজ আহমদ এবং মেহেদী হাসান পলাশকে নিয়ে, এবং সংশ্লিষ্ট অতিথিরা তো যুক্ত হবেনি, তাদেরকে নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। এই পর্যায়ে যুক্ত করে নেব অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় সহকারী আইন বিষয়ক সম্পাদক, এবং আমার দুজন অতিথি অনলাইনে মেহেদী হাসান পলাশ আছেন, এবং আমার সঙ্গে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ, তারা দুজনও আছেন। আপনাদের দুজনকে একটু বলে রাখি যে আপনারাও আলোচনায় যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন যখন মনে হয়, সেটি জানিয়ে রাখি আগে থেকেই। অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, এত বছর ধরে এই মামলাটিকে অনেকেই রাজনৈতিক মামলা হিসেবে দেখেছেন। যুক্তিও ছিল, কারণ আমরা দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা অবসরের পরে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, রাজনীতিতে যোগ দিয়েছিলেন, এবং সেই রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন যারা এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার ভিকটিম হয়েছিল। এই যে রায়, আজকের দিনের রায়, এটা আসলে রাজনৈতিক দলগুলোর জন্য কি শিক্ষা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকে আসলে আমরা যেটা বলি যে হত্যা জঘন্যতম অপরাধ। পৃথিবীতে যে কোনো হত্যাকাণ্ডই কখনোই কাম্য হতে পারে না, এটা কোনো ধর্মীয়ভাবেও কাম্য নয়, এবং এটা কেউ সাপোর্ট করে না। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন হত্যাকাণ্ডগুলি যখন ঘটে থাকে, সেই হত্যাকাণ্ডগুলিকে রাজনৈতিকভাবে ফায়দা লুটার যে একটা বন্দোবস্ত সিস্টেম করে আসছে, সেটাই হয়ে আসছে। আজকে তারই প্রেক্ষাপট ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। তৎকালীন সময়ে খুবই ন্যক্কারজনকভাবে, খুবই মর্মান্তিকভাবে ২৪ জন ব্যক্তি নিহত হয়েছেন, আইবি রহমান সহ, এবং শত শত ব্যক্তি স্প্লিন্টারে আহত হয়েছেন এবং হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছেন। এই একটা জঘন্যতম অপরাধের মধ্য দিয়ে ২১শে আগস্ট মামলাটি নিয়ে তৎকালীন সময়ে ২০০৪ সনে এই দুটো মামলা সেখানে হয়, এবং সেই সময়ে তদন্ত বিভিন্নভাবে জজ মিয়া সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তিকে 164-এর মধ্য দিয়ে মিথ্যাভাবে জড়িত করা হয়। এবং তৎপরবর্তী সময়ে ২০০৮ সনে এই মামলাটি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করা হয়, এবং সেখানে ২৮ জনকে আসামি করে এবং ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এবং এই পর্যায়ে তখনকার সময়ে যখন চার্জশিট দেওয়া হয় এবং এই মামলার যারা আসামি ছিলেন
সেই 28 জনের মধ্যে 3 জনকে পাওয়া যায়নি এবং এখানের মধ্যে 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং তৎকালীন সময়ে 2008 সনে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং 63 জন সাক্ষ্য শেষ হওয়ার পর তৎকালীন সময়ে তৎকালীন সরকার এসে তৎকালীন সরকারের পিপি উনি এই মামলা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য একটা আবেদন করেন। সেই একটা মামলার ক্ষেত্রে যখন 61 জন সাক্ষী শেষ হয়ে যায়, তারপর এই ধরনের ফার্দার ইনভেস্টিগেশন কোথাও পৃথিবীতে কোনো নজির নাই যে একটা মামলা কার্যক্রম শুরু হয়ে গেল, সাক্ষী প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সেই সময় থেকে প্রত্যাহার করে নিয়ে সেটাকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরবর্তী সময়ে এই মামলাটি আবার ফার্দার ইনভেস্টিগেশনে পাঠানো হয় এবং সেই ফার্দার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে তৎকালীন সময়ে বিএনপি এবং জামাত বাংলাদেশ তখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে এই 51 জনকে আবার নতুনভাবে সম্পৃক্ত করা এবং সেই মামলায় জনাব তারেক রহমানকে মিথ্যাভাবে রাজনৈতিকভাবে সে যেন পলিটিক্যালি উনি যেন দেশে আসতে না পারেন এবং একটা মিথ্যা অবস্থান তৈরি করে তাকে এই মামলায় সোপর্দ করা হয় এবং একজন আসামির মুফতি হান্নানকে 2007 সনে তার 164 স্টেটমেন্ট নেওয়া হয়। সেই 164 স্টেটমেন্টের মধ্যে তিনি এই পরবর্তী সময়ে কারোই নামই তিনি বলেন নাই, তিনি যাদের নাম বলেছিলেন তাদেরকে সেখানে বাদ দিয়ে 2011 সনে আবার নতুন করে একজন 164 নেয়ার পর তাকে প্রিজন সেল থেকে এনে 2 বছর পরে আবার 164 স্টেটমেন্ট নিয়ে সেখানে জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই 24 জন মানুষ যে হত্যা হয়েছিল, 24 জন মানুষের বিচারের চিন্তা না করে খুনি হাসিনা তখনকার সময়ে বিএনপি তথা অন্য রাজনৈতিক দলগুলিকে ধ্বংস করার জন্য, তাদেরকে মানুষের সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মিথ্যাভাবে একজন সাক্ষীকে জোরপূর্বক এনে দ্বিতীয়বার 164 করিয়ে এই মামলা সম্পৃক্ত করা হয়। অর্থাৎ এই মামলা যারা দোষী সাব্যস্ত হবেন, যারা অরিজিনালি এই ঘটনার সহিত সম্পৃক্ত ছিলেন, তাদের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তিনি এখানে রাজনৈতিকভাবে জনাব তারেক রহমান সহ মানে আপনি বলছেন যে এই মানে মেরিট না থাকার কারণে মানে এই ধরনের মেরিট না থাকার কারণে আজকে এই ধরনের রায় এসেছে। মেহেদী হাসান পলাশ কোনো মন্তব্য বা জি প্রশ্ন? মানে বেশ কয়েকটা বিষয় জানার আছে এবং বলারও আছে। প্রথম কথাটা হলো যে এটা বাংলাদেশের ইতিহাসের মানে সবচাইতে নারকীয় হত্যাকাণ্ডগুলোর মধ্যে এটা একটা। তো আমরা এই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে এইটার সুষ্ঠু বিচার, যারা অপরাধী তাদের বিচার হোক সেটাও কামনা করি। কিন্তু এই যে আজকে যে মানে বললেন যিনি অ্যাডভোকেট জাকির হোসেন যে জজমিয়া নামক নাটক সাজানো হয়েছিল, তো আপনি পরিচয় দিলেন তিনি বিএনপিরই একজন। তো এই নাটক তো মানে সেই সময় মানে বিএনপির আমলেই সাজানো হয়েছিল, এটা একটা বিষয় উনি ব্যাখ্যা দেবেন। দ্বিতীয়ত জজমিয়া কি আমরা যে যখন এই চেঞ্জের পরে যখন মামলাটা পরবর্তীকালে শোনানো হলো, শুনানি নতুন করে হলো, সেখানে জজমিয়াকে আবার মানে জজমিয়ার রোলটা কিভাবে আলোচিত হয়েছে। তৃতীয়ত হলো যে এই মামলায় পরবর্তী যে শুনানিগুলো হলো সেই শুনানির প্রক্রিয়ায় তদন্তের সাথে যারা জড়িত ছিল, এই যে অবসরপ্রাপ্ত একজনকে নিয়ে এসে আবার এই মামলার মানে তদন্তের ভার দেয়া হলো, তাদেরকে কি আবার আনা হয়েছে কিনা বা তাদেরকে আনা হবে কিনা? কারণ এই মামলার তো এখন যারা নির্দোষ আমরা জানি, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পয়েন্ট, মানে একটু যদি আমি জাকির হোসেন ভূঁইয়া একটু যদি ক্লিয়ার করেন। আমি ছোট্ট দুটো প্রশ্ন করে শেষ করি, এক লাইনে দুটো করে প্রশ্ন করছি। একটা হলো যে এই যে লুৎফুজ্জামান বাবর বা যারা এই একটা ভুল বিচারে 17 বছর তারা কারাগারের কন্ডেমড সেলে জীবন কাটালেন, তাদের কি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হবে কিনা? আর এই যে ফয়েজ আহমদ তৈয়ব যিনি সরকারের প্রতিনিধি আছেন, তার কাছে প্রশ্ন যে মামলায় তো একটা হয়ে গেল, যারা নির্দোষ ব্যক্তি তারা মুক্তি পেয়ে গেলেন, এটা সঠিক, কিন্তু কিছু মানুষ তো আবার হত্যার শিকার হয়েছেন, তাদের বিচারটা কিভাবে হবে, তারা কিভাবে বিচার পাবেন, সেই বিষয়টা শুরুতে একটু যদি অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া একটু ক্লিয়ার করেন। জি, বিষয়টা হলে আসলে ধরেন 2004 সনে কিন্তু মামলাটি দায়ের করা হয় এবং তখন
তিনজন 164 স্টেটমেন্ট দিয়েছিল, এবং সেখানের মধ্যে পরবর্তী সময়ে যখন এসে দেখা গেল যে আজকে যে জজ মিয়া নামক যে ব্যক্তি কথা বলা হয়েছিল এবং আরো দুইজন যে সারা সাক্ষী দিয়েছিল, তখন পুলিশ এই বিষয়টা ইনভেস্টিগেশন করেছিল এবং সেখান থেকে ফেডারেল ব্যুরো থেকে এখানে ইনভেস্টিগেটর আসছেন এবং তারা সেখানে জাস্টিফাই করে 28 জনের মধ্যে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। এখন আমাদের বক্তব্য হলো যে এখানে আজকের প্রেক্ষাপট যখন আপনারা দেখবেন যে একটা ঘটনা তো ঘটেছিল, একটা নির্মম ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনা থেকে এই মামলাটি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছিল। সেখানে পাঠানো হয়েছিল তখনকার সময়ে যে এই আরজেস গ্যানেট কোত্থেকে আসলো, উৎস কোথায়, কিভাবে আসলো, সেটাকে আইডেন্টিফাই না করে জনাব জাকির হোসেন, আমি আবার একটু বলি আপনাকে। মানে তৎকালীন বিএনপি সরকার বিচারপতি জয়নুল আবেদিন কমিশনকে মানে প্রধান করে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেন। আমার সেই রিপোর্টটি দেখার সৌভাগ্য হয়েছিল। সেখানে আরজেস গ্রেনেড কিভাবে এসেছিল তার সম্পর্কে কিছু কথাবার্তা ছিল। আপনারা সেই মানে বিচারপতি জয়নুল আবেদিন কমিশনের রিপোর্টটাকে আপনারা কেন কগনিজেন্সে তৎকালীন বিএনপি সরকার নিল না? বিষয়টা হলো এখানের মধ্যে প্রথম বিষয়টা হলো একটা মামলা যখন ইনভেস্টিগেশন পর্যায়ে ছিল, এটা কিন্তু 2008 সনে চার্জশিট হয়েছিল মামলাটা। এই মামলাটা 2008-এ চার্জশিট হয়েছিল, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতা ছিলেন না। 2008 সনে চার্জশিট হওয়ার পরে 28 জন লোককে সেখানে আসামি করা হয়েছিল। তার মধ্যে 22 জন, 6 জনের কোনো টেস্ট পাওয়া যায় নাই। 22 জনকে চার্জশিটভুক্ত আসামি করে এই মামলা বিচার হয়েছিল। এবং তখন 2008 সন, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় না। সে 2008 সনে যেহেতু এই 2008-এ যখন এটা সাক্ষ্য হয়েছিল, 63 জন সাক্ষী হওয়ার পরে এই মামলাটি 2009 সনে ফার্দার ইনভেস্টিগেশনে পাঠানো হয়। এবং সেই ফার্দার ইনভেস্টিগেশনে যখন পাঠানো হয়, সেই পরবর্তী সময়ে আবার মুফতি হান্নান সাহেব 164 স্টেটমেন্ট করেছিল 2007 সনে। সেখানে তার স্টেটমেন্ট, আরেকটা স্টেটমেন্ট তাকে করিয়ে তার জনাব তারেক রহমান সহ বিএনপি জাকির ভাই, যদি আপনি শুনেন, আমি এই জায়গাটা আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই। নাম্বার 1 হচ্ছে যে মুফতি হান্নানের রেফারেন্স আপনি বলছেন যে মুফতি হান্নানকে দিয়ে দ্বিতীয় দফা একবার 164 অর্থাৎ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি নেওয়া হলো, যেটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে এবং সেটা কতটা আইনসিদ্ধ সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই মুফতি হান্নানকে পরবর্তীতে এই মামলাটির বিচার কার্যক্রম শেষ হওয়ার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখলাম। এটা কোনো ষড়যন্ত্রের অংশ আপনি মনে করেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার কাছে আমি জানতে চাই যে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, এটা সত্য, এই ঘটনায় এতগুলি মানুষ মারা গেছে সেটিও সত্য, এখন আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পর, যেটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন, যে পলাশ ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন, বেসিক্যালি এটা আদালতের বিষয়। আদালতের রায় আসার পরে কি এটা জানা সম্ভব কিনা যে কোনো পার্টিকুলার অবজারভেশন থাকবে কিনা বা থাকার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে, যে এই মামলাটি অর্থাৎ যে মানুষগুলি এটা হত্যার শিকার হলেন তারা ন্যায় বিচার পাবেন কিনা। না, এই গণমাধ্যমে এসেছে, আমি একটু যুক্ত করে দেই। গণমাধ্যমে এসেছে আদালত বলেছে যে নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয়। সরকার এখন চাইলে নতুন করে তদন্ত করতে পারে। তার মানে এখানে একটা বিষয় দাঁড়িয়েছে যে এটা নিশ্চয়ই রায়ের কপিটি যদি আইন মন্ত্রণালয়ে আসে বা সরকারের কাছে আসে, সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। ডেফিনিটলি যে মানুষগুলি হত্যার শিকার হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। নিশ্চয়ই। জাকির হোসেন, আমি এখানে আরেকটু সম্পূরক বিষয়, সেটা হলো যে মুফতি হান্নান বোধহয় তার সেকেন্ড জবানবন্দিও প্রত্যাহার করার জন্য একটা আবেদন করেছিলেন, কিন্তু সেটা বোধহয় গ্রহণ করা হয়নি। জি, এর আগেই মুফতি হান্নানকে এই মামলা, এখানে যেহেতু তাকে সেকেন্ড টাইম 164 করা হয়েছিল এবং সেই ভিত্তিতেই জনাব তারেক রহমান সহ পরবর্তী 51 জনকে এই মামলা আসামি করা হয়। এবং মুফতি হান্নানকে এখানে খুব সিস্টেমেটিক্যালি তাকে ফাঁসির মঞ্চের মধ্যেই, তার সাক্ষ্য দেওয়ার পূর্বেই তাকে ফাঁসির মঞ্চে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ এই মামলাটির আসলে মূল তথ্যটা স্বয়ং শেখ হাসিনাই চান নাই যে এই মামলার রহস্যটা উদ্ঘাটন হোক। এই কারণে আমি বলবো আজকের প্রেক্ষাপটে সেটা আমরা দেশ জাতি বুঝতে পারবে, যেই ব্যক্তি পালিয়ে গিয়ে ইন্ডিয়া বসে বলছে যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা ছবি তোলো, সেটার মধ্যে দিয়ে দেখাও যে বাংলাদেশের ট্রাম্পের ক্ষতি করা হচ্ছে, এবং সেই মর্মে একটা মানুষ, দেশপ্রেমিক কোনো ব্যক্তি এই ধরনের কথা, এই ধরনের কাজ করতে পারে না। আমরা মনে করি যে শেখ হাসিনা তখনকার প্রেক্ষাপটে তার মিটিং শেষ হলো, তারপরে এই ঘটনাটা ঘটলো, এখানে তার কোনো ইন্ধন থাকতে পারে। আদারওয়াইজ একটা দেশ যখন সরকার পরিচালনা করবে, শেষ পর্যায়ে এসে এই ধরনের একটা অবস্থান সরকারের পক্ষ থেকে করার কোনো সুযোগ নাই। এবং তারা সেদিন প্লেস চেঞ্জ করেছিল, যেটা গভর্নমেন্টকে ইনফর্ম করা হয় নাই। এবং সর্বোপরি এইখানটায় আমরা অবশ্যই এই 24 জন যারা নির্মমভাবে হত্যা হয়েছিল
তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তারা সেটা পাবে আচ্ছা, বলে আমরা জনাব- নিশ্চয়ই বিশ্বাস আমরা এই জাকির আলোচনাটা হোসেন, আরেকটা- আমরা এই আরেকটা আলোচনাটা শেষ করব, আমাদের আরো আসলে গুরুত্বপূর্ণ। বিষয়টা জানতে চেয়েছি যে জনাব মুফতি হান্নানের যে ফাঁসি কার্যকর করা, মানে আপনার কাছ থেকে আমি এক ধরনের আইনি ব্যাখ্যা চাই আসলে, যে মুফতি হান্নানের ফাঁসির বিষয়টা কি এই মামলাটির বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত চাইলে রাষ্ট্র অপেক্ষা করতে পারতো কিনা? না, আমি আরেকটা জিনিস যোগ করে দিই। জনাব জাকির হোসেন, আমি আরেকটা জিনিস যোগ করে দিই, সেটা হলো যে এই স্কটল্যান্ড ইয়ার্ড এবং এফবিআই যে তদন্ত করেছিল এই মামলায়, সেই তদন্তের রিপোর্টে তারা কি বলেছিল এটা আপনার জানা আছে কিনা? হ্যাঁ, এবং এটা তো মুফতি হান্নান ঠিক আছে, আমরা দুটো প্রশ্ন একটু সংক্ষেপে 450 দিন জাকির হোসেন, টানা। মেহেদী হাসান পলাশ, এবং এই মামলায় মুফতি হান্নান সহ যারা 164 করেছেন সবাইকে চোখ বেঁধে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর অন্ধকার কুটিয়ে রাখা হয়েছিল এবং সেখান থেকে নিয়ে চোখ বেঁধে এনে যে এইভাবে বলবো এই মামলা নিয়ে এই আসামিদেরকে নিয়ে যে যারা মিথ্যা বলবে এবং যারা তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে তাদেরকে যদি নাকি এইভাবে দেয় তাহলে তার সাক্ষী হবে, যদি সাক্ষ্য না দেয় আসামি হবে। এইভাবে 51 জন ব্যক্তিকে, নিরীহ নিরপরাধ যারা কোনো সম্পৃক্ত কিন্তু মানে এক লাইনে ফয়েজ আহমদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মানে মুফতি হান্নানকে অন্য একটা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, অন্য একটা রায়ে অপেক্ষা করতে পারতো কিনা রাষ্ট্র আইনগত? জি, এখানে তো তাকে তো তড়িঘড়ি করে, আচ্ছা, তড়িঘড়ি করে আপনারা সবাই জানেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আপনাকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। একটা বিরতির পরে আমরা ফিরে আসছি আরেকবার ৭১ জার্নালে, আপনাদের সঙ্গে পাবো আশা করি। ৭১ জার্নালে আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আমার সঙ্গে অতিথিরা আছেন। এই পর্যায়ে আমরা ৭১ টেলিভিশনের একটি বিশেষ রিপোর্ট নিয়ে একটু কথা বলবো। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা ১ কোটি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া, এমন তথ্য জানালেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। তিনি জানান কার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে বেশিরভাগ উপকারভোগীর তথ্যে কোনো মিল নেই, আবার এগুলো দেয়া হয়েছে রাজনৈতিকভাবে মুখ চেনা ব্যক্তিদের কাছে যারা এসব কার্ড পাওয়ারই যোগ্য নয়। এ পর্যায়ে সহকর্মী জাহিদুল ইসলাম, তাকে একটু যুক্ত করে নেই। একই সঙ্গে রফিকুল ইসলাম, সভাপতি ডিলার কল্যাণ সমিতি টিসিবি, তাকেও একটু যুক্ত করে নেব। জাহিদুল ইসলাম, এই রিপোর্টটি করতে গিয়ে আপনার আসলে বিশ্লেষণটা কি? কিভাবে এই কাজগুলো করা হয়েছে এবং কারা এতে লাভবান হয়েছে? আমরা যেমনটি জানি যে বিগত আওয়ামী লীগ সরকার যখন ১ কোটি দরিদ্র মানুষকে পারিবারিক কার্ডের মাধ্যমে যে টিসিবির কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছিল সেটি বাস্তবায়ন হয়েছিল, কিন্তু আমরা শুনেছি মাঠ পর্যায়ে যখন আমরা রিপোর্টটি করতে গিয়েছি তখন আমরা শুনেছি যে মাঠ পর্যায়ে যে নেতা কর্মী আছেন তারা কিন্তু সরকারের সেই চেষ্টাটিকে আসলে সফল হতে দেননি। তারা রাজনৈতিকভাবে তাদের যে মুখ চেনা লোকজন ছিল, অর্থাৎ বিশেষ করে স্থানীয় এমপি অথবা স্থানীয় ওয়ার্ড কমিশনার বা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, তারা কিন্তু নিজেরাই কার্ডগুলো দখল নিয়েছেন, নিজেদের ভিতরে বন্টন করেছেন। আমরা সাধারণ গরিব মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা যে সরকার যে ১ কোটি পরিবারকে কার্ড দেবেন সেটি তারা শুনেছিলেন। তারা তখন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু রাজনৈতিক নেতারা তাদের সেই আবেদনটি গ্রহণ করেননি। কিছুটা গ্রহণ করেছেন কিন্তু সবার গ্রহণ করেনি। তাদেরকে বলেছেন যে তোমরা আসলে এখানকার ভোটার না, অথবা তোমাদের আসলে যে কার্ড পাওয়ার যে যোগ্যতা সেটি আসলে তোমরা পূরণ করছো না। কিন্তু তারা বলছেন যে তারা আসলে হতদরিদ্র মানুষ, তারা কেউ রিক্সা চালান, কেউ অথবা দিনমজুর, কেউ অথবা অন্য বাসা বাড়িতে কাজ করেন, কিন্তু তারা আসলে সেই কার্ডটি পাননি। আমার এই নিউজটিতে আমি যেমনটি দেখেছি একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালান, তিনি আবেদন করেছিলেন কিন্তু তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি টিসিবির, কিন্তু তার বাড়িওয়ালা পেয়েছেন, অর্থাৎ যিনি আসলে প্রাপ্য তিনি পাননি কিন্তু পেয়েছেন তার বাড়িওয়ালা, অর্থাৎ অবস্থা সম্পন্ন লোক। আমরা এমনও শুনেছি যে একই পরিবার ৩ থেকে ৪ জন অথবা ৫ জন, অর্থাৎ একই ঘরে যারা বাস করেন তারা সবাই কিন্তু টিসিবির সেই ফ্যামিলি কার্ডটি পেয়েছেন, কিন্তু তার পাশে যারা বস্তিতে থাকেন তারা কিন্তু কার্ডটি পাননি এবং তাদের সবারই অভিযোগ আসলে এটি ছিল। হ্যাঁ, আপনার রিপোর্টের মধ্যে আমরা দেখলাম অনেকে এরকম করে বলছিলেন। ফয়েজ আহমদ এবং মেহেদী হাসান পলাশ, আপনারা প্রশ্ন বা যদি মন্তব্য দিতে চান করতে পারেন। রফিকুল ইসলাম আছেন ডিলার কল্যাণ সমিতি। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ৫ আগস্ট আওয়ামী লীগের যে পতন হলো, এই পতনের পর আমরা অত্যন্ত বিস্ময়করভাবে খেয়াল করলাম না যে মসজিদের ইমাম পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, মন্দিরের পুরোহিত পালিয়ে গেছে। আমি এরকম ঘটনা জানি যে হসপিটালের ক্যান্টিন
যারা পরিচালনা করে এরকম লোকও পালিয়ে গেছে। তো এমন এমন লোক পালিয়েছে, আপনার কাছে একটু বিস্ময়ের ব্যাপার হবে এই মানুষ কেন পালালো। সো আপনাদের এই রিপোর্টটা হচ্ছে আপনার আই ওপেনিং একটা রিপোর্ট যে কি হয়েছে আসলে। আপনি দেখুন প্রায় 60% টিসিবির কার্ড এটা ভুয়া লোকরা পেয়েছে। এই ভুয়া লোক বলতে কি, নিশ্চয়ই যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা আওয়ামী লীগের লোক, অথবা আওয়ামী লীগের লোকেরা টাকা পয়সা নিয়ে বিভিন্ন মানুষকে এই কার্ডগুলি প্রোভাইড করেছে, তাই না? সুতরাং সোসাইটির এভরি সেক্টরে প্রতিটা পরদে পরদে তারা দুর্নীতিটাকে এমন একটা প্রাতিষ্ঠানিকীকরণ করেছে যে আপনি এই আওয়ামী লীগের পতনের মধ্য দিয়েই আপনি দেখলেন যে অল অফ এ সাডেন সবাই পালিয়ে গেছে, ঠিকাদাররা রাস্তার কাজ করা রেখে পালিয়ে গেছে। কেন পালাতে হলো? এটা হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের এই বিশেষ একটি প্রতিবেদন যেটা প্রকাশ করেছেন, খুবই দুর্দান্ত প্রতিবেদন। সো এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ ওই যে রিক্সাওয়ালার হক, গরিব মানুষের হক, রাস্তার খেটে খাওয়া মেহনতি মানুষের হক, এটা মেরে খেয়েছে। এটা একটা বড় এক্সাম্পল। আমার মনে হয় উনি যেটা বলেছেন যে একজন লোকের ইন্টারভিউ করেছেন রিপোর্টে, তিনি বলছেন যে আমি পাইনি কিন্তু আমার বাড়িওয়ালা পেয়েছে। সো এটা একটু বিস্ময়কর না যে এটাই কি হওয়ার কথা ছিল? জি, রফিকুল ইসলাম, মানে আপনারা যাদের কাছে এই টিসিবির পণ্য বিতরণ করতেন, যারা কার্ডধারী আসতেন, আপনারা কি এটা জানতেন যে প্রায় 60% মানুষ এরা ভুয়া কার্ডধারী? কারণ এদের তো বেশভূষা বা চলাফেরা আচার আচরণেই বোঝা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আলোচকবৃন্দ আছেন এবং ৭১ টেলিভিশনের সম্মানিত দর্শক মন্ডলী, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এটা তৈরির সাথে ডিলাররা কখনো সংযুক্ত ছিল না। এটা বিভাগীয় শহরগুলোতে সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলা লেভেলগুলোয় স্থানীয় সরকার মন্ত্রণালয় টিসিবির নির্দেশনায় তাদেরকে সহযোগিতা করে এই কার্ড মুদ্রণের কাজে তারা সহায়তা করেছেন। এখানে টিসিবির ডিলারদের রোলটা ছিল তারা এই কার্ড এবং তালিকা অনুযায়ী টিসিবি থেকে পণ্য সামগ্রী উত্তোলন করে সেটা কার্ড অনুযায়ী ভোক্তার হাতে। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে ভোক্তারা আপনাদের কাছে নিতে আসতেন, মানে তাদের বেশভূষা চলাফেরায় আপনারা কি এটা জানতেন যে এটা বেশিরভাগ মানুষ মানে তারা যোগ্য নয়, বাড়ির মালিক? হ্যাঁ, আমরা তখনকার যে সরকার ছিল তাদের রাজনৈতিক ম্যাসেলম্যান এবং তাদের ইয়াতে আমরাও অনেক সময় অসহায় ছিলাম, আমরাও দিতে বাধ্য হইতাম, নাইলে আমরাও আমি একটু যোগ করতে চাই আপনার এখানে। জি জি জি, প্রথম কথা হলো যে আমাদের এই যে রিপোর্টটা হয়েছে এটা একটা চমৎকার রিপোর্ট, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আরো কিছু জিনিস মনে করি। সেটা হলো যে এই যে রিপোর্টে বললেন যে রিক্সাওয়ালা পেয়েছে বাড়িওয়ালা পায়নি, আমি যেটা দেখেছি গ্রামাঞ্চলে যারা মেম্বার, যারা এই কার্ডটা তৈরি করেন, একটা তো দলীয় কর্মকাণ্ড আছেই, তারা আবার এই কার্ড প্রতি একটা টাকা নেন। যে ওই টাকা যখন যে দিতে পারে, একজন রিক্সাওয়ালা হয়তো ওই টাকাটা দিতে পারে নাই বলে সে বাদ পড়ছে, যিনি যার কিছু পয়সা আছে সে টাকাটা দিয়ে কার্ড পেয়ে যাচ্ছে। এটা হলো একটা। দ্বিতীয়ত আমি মানে রিপোর্টারকে অনুরোধ করব এই জিনিসটা দেখার জন্য। আর এই যে 59 লক্ষ কার্ড মানে ভুয়া কার্ড, এইটা যদি কোনো মানুষ পেত তাও তো মানুষ পেত। এখানে একটা বড় ব্যাপার আছে, এই যে ডিলার যিনি কথা বলছেন, ডিলার কল্যাণ সমিতির নেতা, ওই সময় কিন্তু ডিলারও নিয়োগ করা হতো দলীয় লোকজনের, এবং তারা কিন্তু এই লুটপাটের সাথে জড়িত, এই ডিলাররাও এই লুটপাটের সাথে জড়িত। এই 59 লক্ষ কার্ডের প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যেত এটা কেউ পেত না, এই কার্ডের নামে বাকিগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিত। ডিলারদের সম্পর্কে এই ধরনের অভিযোগ কিন্তু প্রচুর সেই সময় আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় ডিলারদের ব্যক্তিগত গুদামে বা অন্য জায়গায় বিপুল পরিমাণ এই টিসিবির পণ্য বিভিন্ন সময় কিন্তু উদ্ধার হয়েছে, যেটার সাথে কিন্তু আবার এই ডিলার চক্র জড়িত। এবং আমি আমার এই রিপোর্টার ভাইকে আরো একটা অনুরোধ করব যে এই প্রক্রিয়া শুধু কিন্তু ওই লোকাল মেম্বার বা জনপ্রতিনিধি, মেম্বার, ওয়ার্ড কমিশনার এবং ডিলারেরা না, এর সাথে টিসিবির কর্মকর্তারাও জড়িত, তাদেরকে বাদ দিয়ে এই প্রক্রিয়াটা হয়নি। আমি ওনাকে অনুরোধ করব যে উনি যদি পরবর্তী একটা ফলো আপ রিপোর্ট করেন এই তিনটা বিষয় সংযুক্ত করে, আমার মনে হয় তাহলে আরো ভালো হবে। এক্স্যাক্টলি, জাহিদুল ইসলাম নিশ্চয়ই সেই রিপোর্টটা করার জন্য ভেবে দেখবেন। রফিকুল ইসলাম, ডিলাররা জড়িত থাকা ছাড়া আসলে এটা করা সম্ভব নয়। দলীয় মানে লোকজনদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে, এটা নিয়েও কিন্তু গণমাধ্যমে খবর হয়েছে সে সময়। ধন্যবাদ আপনাকে। তৎকালীন সময়ের অনেক ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের বিষয়টা বর্তমান সরকারের সময়ে যখন আসলো, তখন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে এবং আমাদের টিসিবির সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্বয়ং নিজেরা
জেলায় জেলায় এবং উপজেলায় গিয়ে তারা একেবারে যাচাই বাছাই করে, বিশেষ করে ইনসাফের ভিত্তিতে তারা দেখলো যে না, এখানে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এবং একেবারে অর্ধেকের বেশি কার্ড তারা বাতিল করলেন। এবং তারা যেটা একেবারে সঠিক একটা ফ্যামিলিতে যে পাওয়ার যোগ্য তাকে রেখেছেন, এবং বাকিটাও পর্যায়ক্রমে ডাটা এন্ট্রির মাধ্যমে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় তারা পরিপূর্ণ করার জন্য এক কোটি করতেছে। এবং আলোচক মহোদয় যে কথা বলছেন, হ্যাঁ, রাজনৈতিক সরকার অনেক সময় রাজনৈতিক প্রভাব তারা দেখানোর চেষ্টা করছে, এটা অস্বীকার করা যাবে না। তবে বর্তমান সরকার এসে এটা একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতেছেন, এবং এটা সুন্দরভাবে যে আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা ওই সময় জানি যে এই ডিলারশিপ দেওয়ার জন্য এমপি কে বা টিসিবি কে সেই সময় কিন্তু একটা বড় অঙ্কের টাকা দিয়ে এই ডিলারশিপ নিতে হতো। এখন কি আপনাদের ডিলারশিপ নেওয়ার জন্য এই ধরনের কোনো প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে না? মানে এখন কি ডিলারশিপ নিতে টাকা দিতে হচ্ছে কি? হলেও কি গণমাধ্যমে উনি স্বীকার করবেন কিনা বা বলবেন কিনা? মানে উনি দিচ্ছেন না, বাট অন্য জায়গায় অন্য কেউ দিচ্ছে। আমি আপনার সাথে পুরোটাই একমত। আপনি জানেন যে তৎকালীন সময়ে যে বাণিজ্য প্রতিমন্ত্রী ছিল, তিনি ডিলারদেরকে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন যে ডিলারশিপ নিতে হলে তার ডিউ লেটার নিতে হবে। অর্থাৎ ডিউ লেটার নেওয়া মানে একটা ব্যবসার একটা ফন্দিয়াতা। ডিউ লেটার নেওয়া মানে তাকে টাকা দেওয়া, এবং ডিউ লেটার টাকার মাধ্যমে ডিউ লেটার তো পাওয়া যাবে না, এটা সবাই জানে। সুতরাং সে তার রাজনৈতিক দলের নেতা কর্মী সংযুক্ত করা এবং ডিউ লেটারের মাধ্যমে টাকার ব্যবসা করার একটা ফন্দি এটা ছিল। কিন্তু আমরা তৎকালীন তখন যারা ডিলাররা কাজ করেছি, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং তার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলছি। এবং আপনি আরো জানবেন যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের কিন্তু 2 থেকে 3 জন ডিলার মারা গেছে গুলি খেয়ে, এবং আমাদের ডিলারদের সহ যোদ্ধারাও শহীদ হয়েছে। সুতরাং আমরা ওই দুঃসময়ের মধ্যেও আমরা আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব দিছে, সেই দায়িত্ব আমরা পরিপালন করেছি। সেই পরিপালন করতে গিয়ে আমরা আমাদের জীবনকেও আমরা বিনাশ করছি, এবং আমরা আর্থিকভাবে আমাদের অনেক মালামাল লুট করে নিয়ে গেছে সেই সময়ে। সুতরাং আমরা আন্তরিকতা আছে, আমরা বর্তমান সরকার এটা ইনসাফের ভিত্তিতে একটা শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতেছে, এবং সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা পরিপালনের জন্য আমরা প্রস্তুত আছি। মোট কথা হচ্ছে এই ফ্যামিলি স্মার্ট কার্ড তৈরিতে আমাদের ডিলারদের কোনো রোল নাই। আমাদের রোলটা হচ্ছে আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা সার্ভিসটা দিয়ে থাকি। আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য না থাকে তাহলে এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। ওনার বক্তব্য তো একদম পরিষ্কার, ওনাদের আসলে ওইভাবে কোনো রোল নাই। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে সেই সময় আপনাদের যেমন আপনি কন্ট্রিবিউশনের কথা বলছেন, যে ডিও লেটারের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর কথা বলছেন, তা বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল বা আপনারা সেটা প্রতিবাদ করেছেন, সেই সময় কি এই ডিলার নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যারা আওয়ামী লীগ, যুবলীগ, নানান পদধারী লোকেরা বেশি অগ্রাধিকার পেয়েছে এমন ঘটনা ঘটেনি? হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, পদধারী লোকরা তাদের প্রভাব দেখানোর চেষ্টা করছে। তবে আমাদের এখানে তখন যে ডিউ লেটারটা তারা যে শর্ত দিয়েছিলেন, এবং বাণিজ্য প্রতিমন্ত্রী যে তৎকালীন স্বৈরাচারের দোসর ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে বাতিল করার জন্য অনেক চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেলে, কিন্তু সে সফল হয় নাই। আমরা কিন্তু তখন এপ্রিল মাস থেকেই এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিলাম, এবং আমাদের ডিলাররা, আমাদের ডিলারের সহকর্মীরা, আমাদের কর্মচারীরা এবং আমাদের যে টিম ওয়ার্কটা ছিল, আমরা সবাই তখন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এবং তার আর কোনো গত্যন্তর ছিল না, সে আমাদেরকে তো বাতিল করবে। আমরা মনে হয় আলোচনাটা এখানে শেষ করতে পারি। জাহিদুল ইসলাম, আপনার যদি কোনো কিছু যুক্ত করার থাকে ছোট 30 সেকেন্ডসে যুক্ত করতে পারেন, অথবা আমরা এই আলোচনাটা এখানে শেষ করব। আমরা যেমনটি শুনেছি যে বর্তমান সরকার যেটি করেছেন যে ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে মোবাইল নাম্বার এবং সেটি আবার ওটিপির মাধ্যমে যাচাই বাছাই করা, এটি আসলে একটি মানে সময়োপযোগী কাজ। তবে আমরা মাঠ পর্যায়ে যেমনটি শুনেছি, এটি করতে গিয়ে অনেক সময় অনেক কিছু লোক আছেন যারা আসলে পড়ালেখা বোঝেন না, তারা আসলে সেই স্মার্ট ফ্যামিলি কার্ডটি কিভাবে পরিচালনা করতে হয় সেটি সম্বন্ধে তাদের একটু ধারণার অভাব আছে। এটি যদি সরকারের যারা স্মার্ট ফ্যামিলি কার্ড মাঠ পর্যায়ে দিবেন, বিতরণ করবেন, তারা যদি সঠিকভাবে বাস্তবায়ন করেন বা তারা যদি যারা ব্যবহার করবেন তাদেরকে সেটি একটু বুঝিয়ে দেন কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে যে 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার যে সরকার পরিকল্পনা নিয়েছে স্মার্ট ফ্যামিলির মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এটি আসলে বাস্তবায়ন সম্ভব। এবং মেহেদী হাসান পলাশের যে আহ্বান, সেটা নিশ্চয়ই আপনি এই কাজ আরেকটু বিস্তৃত করবেন, আরো এ নিয়ে আরো রিপোর্ট আমরা আশা করি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ জাহিদুল ইসলাম, একই সঙ্গে রফিকুল ইসলাম, আপনাকে যুক্ত হবার জন্য, এবং
মেহেদী হাসান পলাশ, আপনাকে নিয়ে একটু ফিরতে চাই। আপনি থাকবেন আমাদের সঙ্গে, ফয়েজ আহমদ আমার সঙ্গে আছেন পুরো জার্নাল জুড়ে। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে থাকবেন আশা করি। দেশের মাটিতে ফলানো খাঁটি ধানের ব্র্যান্ড থেকে সর্বাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি ফ্রেশ রাইস ব্র্যান অয়েল। এর গামা ও রাইজোনাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আপনার হার্টের লাইফলাইন থাকে অটুট। এ পর্যায়ে যুক্ত করে নিচ্ছি নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। মেজর আশরাফুজ্জামান, এটা কি শুধু মানে সৌজন্য নাকি পশ্চিমাদের প্রতি একটা বার্তা? কারণ এখানে আমরা দেখছি যে শোডাউনটা হলো যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, তারা এইটাকে আসলে কিভাবে নেবে? আসসালামু আলাইকুম, আপনাকে মোবারকবাদ এবং সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা। আপনার প্রতিবেদনটা খুব সুন্দর প্রতিবেদন হয়েছে। তো যিনি ওটা উপস্থাপন করেছেন, উপস্থাপনাও ভালো এবং তথ্যগত দিকটাও প্রশংসনীয়। তা আমি বলি যেটা চীন এই যে 1971 সালের বেসলাইন যদি ধরি, আমাদের থেকে তাদের পার ক্যাপিটা ইনকাম ছিল কম। আমাদের ছিল $129 আর তাদের ছিল $92। সেখান থেকে তারা এই পর্যায়ে চলে আসছে। আমি এই দৃশ্যপটটা কেন আনলাম, যে একটা দেশের উন্নতি এই 54 বছরে কি পর্যায়ে যেতে পারে এবং বর্তমানে তাদের যে আর্থিক সক্ষমতা, কারণ আর্থিক সক্ষমতা না থাকলে সামরিক সক্ষমতা অর্জন করা যায় না, এবং সামরিক বাহিনীও সেটার জন্যে বড় সামরিক বাহিনী পালতে হলে যে পরিমাণ অর্থ দরকার, সেক্ষেত্রেও আপনার আর্থিক সক্ষমতা দরকার। তো এটা একটা দারুণ চমক। এর আগে 5 বছর আগে এরকম একটা মিলিটারি প্যারেড করেছিল। অবশ্য এই মিলিটারি প্যারেডের যে কালচারটা, এইটা আপনার প্রধানত এই সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন বেশি তারা করত। আমেরিকা বা পশ্চিমা দেশগুলো সামরিক প্যারেড খুব একটা বেশি করে না। অবশ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে গত জুনে, না, এগুলোর উদ্দেশ্য কি হয়? এগুলো কি মানে প্রতিপক্ষকে জানান দেয়া, নাকি মানে এটার উদ্দেশ্য কি? আচ্ছা, এটার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই জানান দেওয়া নিজের সক্ষমতা, এবং জানান দেওয়াটা দুই ধরনের। একটা হচ্ছে দেশের বাইরে, আর একটা হচ্ছে দেশের ভিতরে মানুষজনকে জানানো যে না, জাতি হিসাবে তাদের সক্ষমতা আছে, সামরিক সক্ষমতা আছে। জি জি। আর বাইরে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য এটা একটা বার্তা। অবশ্যই এখানে আমি ছোট্ট দুই একটা কথা বলি, তারপরে আপনি দয়া করে যদি অন্য কিছু বলার সুযোগ দেন তখন বলবো। এটা হচ্ছে 26টা দেশের নেতা এখানে গেছে, মানে রাষ্ট্র প্রধানরা গেছেন বা সরকার প্রধান গেছেন। আর এটা আপনার 80 গান স্যালুট দিয়ে এটা শুরু হয়েছে। পৃথিবীতে 3টা দেশ হচ্ছে সভরেন, অর্থাৎ তারা সবকিছুই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, অন্যের মুখাপেক্ষী হতে হয় না। এটা আপনি সামরিক বলেন, পররাষ্ট্রনীতি বলেন, অর্থনৈতিক বলেন। তো এরকম 3টা দেশ হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে আমেরিকা, রাশিয়া এবং সর্বশেষ যুক্ত হয়েছে চীন। তো এটা আপনি পরবর্তী সুযোগ দিলে আমি বাকি আরো এই মেহেদী হাসান পলাশ এবং ফয়েজ আহমদ যদি কোনো কিছু প্রশ্ন বা যুক্ত করার থাকে। আমি একটু যুক্ত করতে চাইছি। এই মহড়াটা দেয়া, আমরা তো দেখছি যে আমেরিকার সঙ্গে বা ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলি, মানে পশ্চিমাদের সঙ্গে চায়নার একটা নানান আলাপ আলোচনা শোনা যায়। আর সাম্প্রতিক সময়ে যে ইউএস এর ট্যারিফ নেগোসিয়েশন, সেটার পরে এই সম্পর্কগুলি নতুনভাবে আসলে ভিন্ন ভিন্ন মাত্রায় আলোচনায় আসছে। এগুলির কোনো কিছুর ইঙ্গিত বহন করে কিনা আসলে উনি কি মনে করেন, একটু যদি বুঝতে পারতাম। জি, মোহাম্মদ আশরাফুজ্জামান। জি, এটা অবশ্যই চীন হচ্ছে কি, আমি বলি আপনাকে, আমেরিকা কিন্তু একটা, আমেরিকার জনসংখ্যা 34 কোটির মতো, সেই জায়গায় চীনের জনসংখ্যা হচ্ছে
140 কোটির মতো। কিন্তু এখনো পর্যন্ত তাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা অনেক এগিয়ে আছে, আমেরিকা এগিয়ে আছে, এবং চীন ধরার চেষ্টা করছে, অদূর ভবিষ্যতে ধরে ফেলবে বলে মনে হচ্ছে। তো এখন আমেরিকা হচ্ছে ওরা খুব মানে কাউকে কেয়ার করে না। তারা মনে করে যে তাদের অর্থনৈতিক সামর্থ্য এবং সামরিক সামর্থ্য দিয়ে সবকিছু করা সম্ভব। যেমন এই ডোনাল্ড ট্রাম্প এই গ্রিনল্যান্ড, যেটা আপনার ডেনমার্কের অংশ, বলছে কি সেই অংশটা তাদের দরকার। জি, সে কিনে ফেলতে ছিল। মানে মানে তার তো একটা মানে বিশ্বব্যাপী তিনি ম্যাডম্যান হিসেবে খ্যাত। তো ওই বেল্টে যদি একজন ম্যাডম্যান থাকে, আমি এখানে দেখছিলাম যে শি জিনপিং এবং পুতিনের সঙ্গে কিম জং উন, তাকেও তো অনেকটা আসলে ম্যাডম্যান হিসেবে ইয়া করা। দুই পক্ষে এরকম দুজন পাগল। মানে এটা কিভাবে দেখেন আর কি? এটা আমি বলি আপনাকে, ডোনাল্ড ট্রাম্প ওনাকে পাগল না বলে জাতে মাতাল তালে ঠিক, এইটা বলাটা বোধহয় সবচেয়ে মানে অধিক যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়। আর কিম জন উন, উনাকেও ওরকম বলা হচ্ছে, কিন্তু সে তার দেশের সামর্থ্য, যেমন পারমাণবিক সক্ষমতা অর্জন করার কারণে এখন তাকে, তার দেশকে যেভাবে ছোট করে দেখা হতো এখন সেটা দেখছে না, সবাই তাকে সমীহ করছে। সুতরাং দেশের স্বার্থে উনি যে পদক্ষেপ নিয়েছেন সেটা তার দেশকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, ইরান যদি এই মুহূর্তে মানে যদি তাদের পারমাণবিক সক্ষমতা থাকতো, তাহলে কিন্তু তাকে ওই আমেরিকা বা ইসরায়েল বা অন্যান্য আরব প্রতিবেশীগুলো ওইভাবে বকাঝকা করতে পারতো না, অপদস্থ করতে পারতো না। জি, আমি একটু যুক্ত করতে চাই যদি অনুমতি দেন। সেটা হলো, আমি এই যে আপনি যেটা ম্যাডম্যান শব্দটা বললেন, ভারতীয়রা এটাকে বলছে তুগলক, মানে তুগলক খান যেটা ইয়া। আমি এই বিষয়টাকে মানে স্পেসিফিক ভাবে একটু লেখালেখির জন্য আমি আজ বিকেলে আমার কিছু চাইনিজ বন্ধুদের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে সাংবাদিকরাও আছেন। তো তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমি পেলাম সেটা আমি আজকে এখানে শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা হলো যে চায়না এই যে এবারের যে মানে মহড়াটা হলো, এই মহড়াটাতে এমনিতেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জয়ের 80 বছর পূর্তি উপলক্ষে এটা বলা হচ্ছে, কিন্তু এইটা করতে গিয়ে চায়না মানে যে এই ব্যাপক অস্ত্রের একটা শোকেস করেছে, সারা মানে বিশ্বকে দেখিয়েছে, সেখানে মেইনলি চায়না অনেকগুলো সফিস্টিকেটেড অস্ত্র দেখিয়েছে। আমি যেটাকে বলতে চাচ্ছি যে আনম্যান্ড, মানে মানববিহীন নানা ধরনের, অর্থাৎ জলে, স্থলে এবং আকাশে প্রযুক্তিকে দারুণভাবে ব্যবহার করেছে চায়না। আমি বলছি 3 জায়গাতেই সে আনম্যান্ড মানে অস্ত্রগুলো সে নিয়ে এসেছে। এবং এর বাইরেও আমি আমার হাতের 1 মিনিটের মতো সময় আছে, আমি একটু ফয়েজ আহমদের কাছে একটা প্রশ্ন আমার না করলেই না, যে এই যে মানে ঐক্যবদ্ধ অবস্থান দুটি ধারায় মনে হচ্ছে যে আবার সেই আগের স্নায়ুযুদ্ধের দিকে আমরা চলে যাচ্ছি কিনা, সেই জায়গায় আসলে এটা কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি আসলে একটা চাপ মনে হচ্ছে? না, দেখুন, বাংলাদেশ আপনার ভৌগোলিক রাজনীতির একটা বড় অংশ। চায়না বলেন বা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া বলেন বা ইউএস বলেন, সবারই আমাদেরকে লাগবে। এই যে আমাদের লাগবে অবস্থানটা, এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় সুযোগ। আমাদের যত প্রতিবেশী বা আমাদের প্রতিবেশীরা যত শক্তিশালী হোক, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোন জায়গাটা যদি আপনি বলেন, যেটাকে বলা হতো যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, সেই জায়গায় আমরা বলছি সবার সঙ্গে বন্ধুত্ব আমাদের মর্যাদা এবং সাম্যের ভিত্তিতে। এক্স্যাক্টলি। আমরা মানে অন্যায্য আমরা দিয়ে দিব পাবো না এরকম কোনো সম্পর্কে আমরা কারোর সঙ্গে যেতে চাই না। জি, ফয়েজ আহমদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। একই সঙ্গে মেহেদী হাসান পলাশ এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আজকে একাত্তর জার্নাল এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময়ে একাত্তর জার্নালে আমন্ত্রণ জানিয়ে রাখি, দেখা হবে নিশ্চয়ই।